আসসালামু আলাইকুম। সবাই কি শুনতে পাচ্ছ? একটু জানাও তো ভাইরা চ্যাট বক্সে। শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ, শুনতে পাচ্ছ। রিয়াজুল খুব লিখছে যে ভাই শুরু করে দেন। হ্যাঁ, আমরা শুরু করে দিব। আমরা হচ্ছে 2-1 মিনিট দেখি। এই সময়টা নামাজের সময় থাকে, তো আমরা হচ্ছে 2-1 মিনিট দেখে তারপর ক্লাসটা শুরু করছি। হ্যাঁ, আমাদের সাথে হচ্ছে আজকে রাফিয়া সুলতান আপু থাকবেন। আর ভোকালে থাকবেন হচ্ছে সামিয়া আপু। তোমরা জানো আজকে হচ্ছে তোমাদের একটা লেকচারের উপর ক্লাস হবে, সবাই জানো তো নাকি? আজকে যে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এক্সাম আছে, আর হচ্ছে ক্লাস যে একটা মানে লেকচার উপর হবে, সবাই জানো কিনা? হ্যাঁ, আজকে হচ্ছে তোমাদের বুটানির উপরে একটা এক্সাম আছে, সেটা হচ্ছে বুটানি চ্যাপ্টার 1। ওকে, হ্যাঁ। এখন বলো যে সবাই কি এক্সাম দিয়েছো কিনা, সবাই এক্সামে পার্টিসিপেট করেছো কিনা একটু জানো তো ভাইরা, এক্সামটা দিয়েছো কিনা। এখনো তালহা বলতেছে দাওনি। কখন দিবা ভাইয়া? 10টা পর্যন্ত টাইম তোমার। যেহেতু রিটেন এক্সাম আছে, সময় নিয়ে হচ্ছে এক্সামটা দিয়ে দিও, ঠিক আছে? পরবর্তীতে দেখবে যে অনেকে বলবে যে ভাই প্রবলেম হচ্ছে, কি বলে, সময় থাকবে না, যে ইরর দেখাবে অনেক সময় সাবমিট করতে, যখন পরে তুমি দিতে যাবা, সবাই যখন এক সময় দিতে যাবা, তো দিনের বেলা ট্রাই করবে এক্সামটা দিয়ে দেওয়ার। আচ্ছা, আহমেদ বলতেছে ভাই আমি একটা ক্লাসও করিনি। আচ্ছা, তোমার যদি কোনো প্রবলেম থেকে থাকে, তুমি যদি করতে না পেরে থাকো, তোমার আইডিতে ক্লাসগুলো দেওয়া আছে, তুমি হচ্ছে রেকর্ড ক্লাস গুলা করে নিবা। হ্যাঁ, সময় করে বাকি যে ক্লাসগুলো ছিল আগের সবগুলা করে নিবা। আচ্ছা, সমস্যা নাই, যেহেতু হচ্ছে তোমাদের আজকে একটা লেকচার হবে, 1 ঘন্টা 15 মিনিটের তো ব্যাপার। তো দেন হচ্ছে তুমি এক্সামটা দিয়ে দিবা, ঠিক আছে? ক্লাসের পরে এক্সামটা দিয়ে দিবা, সময় আছে হাতে এখনো। তুমি এক্সামটা দিয়ে দিবা। আর হচ্ছে অনেকে রমজান মাসের টাইমটা সম্পর্কে জানতে চাচ্ছ, ঠিক আছে? আমি এটা হচ্ছে তোমাদেরকে ক্লাসের মাঝখানে বলবো, এখনো অনেকেই হচ্ছে আসেনি, তোমাদের থেকে একটা মতামত নিব। তো দেখি, ঠিক আছে? 2:30টায় অথবা 3টায় হতে পারে, এই 2 টাইমের মধ্যে একটা হবে, ঠিক আছে? একটা টাইমই থাকবে। আচ্ছা, রিয়াজ বলতেছে ভাইয়া আইডিতে রেকর্ড ক্লাস অনেক ঝামেলা করে। ঝামেলা করো না, তুমি যদি নেটটা একটু ভালো রাখো তাহলে দেখবো যে ক্লিয়ার স্মুথলি দেখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, লিনসা বলতেছে 10টায় দেন। সকালে তো আমাদের কোনো ইয়ে থাকছে না, ঠিক আছে? আমাদের কোনো বেস্ট টাইম থাকছে না, দুপুরের দিকে থাকছে। তো সেই ক্ষেত্রে তোমাকে ওই বেস্ট টাইমটাই সিলেক্ট করতে হবে রমজান মাসের জন্য। আচ্ছা, মিম বলতেছে ভাইয়া 2টাই দিলে ভালো হয়। 2টাই তো পসিবল না ভাইয়া। 2টাই দিলে হচ্ছে কি, অনেকে মানে কি নামাজ থাকে, তো নামাজ পড়ে এসে হচ্ছে 2টাই খুব আর্লি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা 2:30 অথবা 3টায় রাখবো, ঠিক আছে? আচ্ছা, রিয়াজুল বলতেছে কিভাবে ঠিক করব নেটওয়ার্ক প্রবলেম। তুমি একটু ভালো নেট ইউজ করবে, তোমার এখানে যদি ওয়াইফাই থাকে তো সেটা একটু আপডেট করা ট্রাই করো। আর যদি মোবাইল নেট ইউজ করো, তোমার বাসায় যেই নেটটা ভালো থাকে, যেই সিমের, তো ওই সিমটা ইউজ করে ডাটা কিনে ইয়ে করতে পারো। আর আমরা হচ্ছে 6টা 35 থেকে শুরু করছি ক্লাসটা। হ্যাঁ, যেহেতু দেখতে পাচ্ছি এখন অনেকে জয়েন করছে, আমরা আর 2 মিনিট ওয়েট করি, তারপর শুরু করব। ওকে মিম, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা পোল লঞ্চ করে দিব ক্লাসের মাঝখানে, সবাই আসুক, এখনো তো অনেকে বাকি আছে। আমরা হচ্ছে পোল লঞ্চ করে দেখি তোমাদের কার কতটা ইয়ে মানে টাইম ইয়ে থাকে, সংখ্যাগরিষ্ঠতা দেখে আমি হচ্ছে এটা টাইমটা ফিক্সড করে দিব। আচ্ছা ভাইয়া, বিকালে বাইরে কোচিং থাকে, তো ম্যানেজ তো করতে হবে ভাইয়া, ঠিক আছে? আর এটা ছাড়া তোমাকে ম্যানেজ করে নিতে হবে। ঠিক আছে, আমরা হচ্ছে আর 1 মিনিট ওয়েট করি, তারপর ক্লাসটা শুরু করে দিব। আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপু আমরা হচ্ছে 35 থেকে শুরু করি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়ে রাখি। হ্যাঁ হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে রাখতে পারেন। ওকে ভাইয়া। আপু এটা ডেস্কটপ শেয়ার দেওয়া আছে, আপনি হচ্ছে ইয়ে করেন, ওপেন বোর্ডটা যেটা আছে এটা ওপেন করেন আগে, মানে শেয়ার দেন। ডেস্কটপ শোটা কেটে দিতে পারেন?
আচ্ছা, একজন লিখছে যে ভাই 3টায় শুরু হলে কয়টায় শেষ হবে? আমাদের ক্লাসের টাইমের ডিউরেশন তো হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, তো সেই ক্ষেত্রে 5:30 বাজবে। আহ আচ্ছা, মুন্না বলতেছে ভাইয়া আমি হচ্ছে দেরিতে জয়েন করেছি, আমি মিস করছি কিনা কিছু। না ভাইয়া, তুমি কিছুই মিস করোনি, আমাদের ক্লাস শুরু হয়নি। হ্যাঁ, আমরা এখনই শুরু করে দেবো। এখনই। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? একটু চ্যাটে বলো তো আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছি রুকাইয়া, কাউসার, মাহাদি, আশফিকা, রাফি, স্বর্ণা, তারপরে হচ্ছে দিয়া, মুন্না, কাউসার। ওকে, সবাই জয়েন করে ফেলেছে। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো বলো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সুরিয়া, রুবাইয়া। হ্যাঁ মিরাজ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাহিম, কান্নাকাটি করছো কেন? হ্যাঁ রুবাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাহ, সবাই অনেক ভালো আছে দেখতে পাচ্ছি। মাঝখান থেকে মাহাদি বলতেছে বায়োলজি অনেক হার্ড। এই মাহাদি, বায়োলজি তো কয়টা লেকচার হয়ে গেল, আজকে 4 নাম্বার লেকচার। আজকে চ্যাপ্টারটা এত সহজ, এত সহজ, এত সহজ। আজকে চ্যাপ্টার পড়ার পরে বলবা যে হচ্ছে আপু বায়োলজি অনেক সহজ। এই তো স্বর্ণা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে না রাফি, তোমাদেরকে বাঁচানোর জন্য হচ্ছে 2 দিন বায়োলজি দেওয়া হয়েছে। না হলে পরে দেখবা কলেজে সিটি ডেট দিয়ে দিছে, তখন হচ্ছে তুমি কিছু লিখতে পারছো না। আচ্ছা, আশফিকা, পড়তে পড়তে মনে থাকবে রে। এই তো জিদনি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কাউসারের এক্সাম খারাপ হয়েছে? আচ্ছা, তুমি ইনশাল্লাহ, এটা তো ফার্স্ট পরীক্ষা, ফার্স্ট পরীক্ষা হচ্ছে তোমার, কি বলবো, এটা হচ্ছে টেস্ট বুলেটের মতো বলতে পারো। যে জাস্ট তুমি একটু টেস্ট করলা যে এক্সামের কোশ্চেন কেমন হয়। নেক্সট পরীক্ষা থেকে দেখবা ইনশাআল্লাহ ভালো হবে। আচ্ছা ফাইম, ইনশাআল্লাহ নেক্সট থেকে ভালো হবে, ভালো করে পড়বা, দেখবা যে ভালো হবে। আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, একটু ওই উপরে একটা দাগ পড়ে আছে, এটা একটু ইরেজার দিয়ে ইরেজ করে দিন। হ্যাঁ? ও, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস হচ্ছে শুরু করে দিই। আজকের ক্লাসে তোমাদের সাথে থাকবো আমি, রাফিয়া। আমি পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। ওকে, ঠিক আছে। এই তো মিরাজ, বলে দিলাম আজকে তোমাদের সাথে থাকবো আমি, রাফিয়া। আচ্ছা রিয়াজুল, আগের ক্লাসগুলো তুমি হচ্ছে তোমার স্টুডেন্ট আইডিতে রেকর্ডেড লাইভ পাবা। তো তুমি হচ্ছে কি করবে, হচ্ছে 1.5x বা 2x স্পিডে দিয়ে প্রত্যেকটা ক্লাস হচ্ছে শেষ করে ফেলবে। তাহলে যদি হচ্ছে তুমি শেষ করো, দেখবা যে হচ্ছে মোটামুটি তুমি হচ্ছে কাভার করতে পারবে। ওকে, আচ্ছা, তাহলে চলো। আজকে হচ্ছে তোমাদের তো উইক, মানে হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের উপরে এক্সাম ছিল, অনেকেই দিয়ে ফেলেছো, আবার অনেকে হচ্ছে দিবা। তো আমরা হচ্ছে আজকে সেকেন্ড চ্যাপ্টারে খুব অল্প একটা পার্ট পড়বো, কোষ বিভাজন। বলো তো দেখি, তোমরা কোন ক্লাস থেকে কোষ বিভাজন পড়ে আসছো? আচ্ছা, এই তো আশমিকা বলেছে 8, 7। আচ্ছা, তাহলে মোটামুটি ক্লাস 7 বা 8 থেকে তোমরা হচ্ছে সবাই কোষ বিভাজন চ্যাপ্টার পড়ে আসছো। তার মানে তোমরা সবাই কোষ বিভাজন আমার চেয়ে ভালো জানো, তাই না? আজকে হচ্ছে আমরা পড়বো
ম্যাক্সিমামই আগের পড়া, দুই একটা শুধু অল্প একটু বাইরের পড়া আছে, সেগুলা হচ্ছে শেষ করে ফেলবো। তার আগে সবাই হচ্ছে আমাকে চ্যাটে বলো। হ্যাঁ, এসএসসি তে এটা শর্ট সিলেবাসে ছিল না, বাট আমার মনে হয় যতদিনে তোমরা জানতে পারছো যে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, ততদিনে তোমরা এই চ্যাপ্টার পড়ে ফেলেছিলা। আচ্ছা, তো এখন বলো তো, এই যে গত ক্লাসে একটা হোমওয়ার্ক ছিল, কে কে করেছো? এই তো জিদনিকে দেখতে পাচ্ছি, মাহাদি, রিয়াজুল করেনি, জান্নাতুল করেনি। অনেকেই হচ্ছে কি আজকে কি পরীক্ষার জন্য ভুলে গেছো? তাহলে এটা তোমাদের জন্য আবার হোমওয়ার্ক থাকবে, বুঝছো? আচ্ছা, এখানে কি বলছে? এসএসবিপি কি বলো? এসএসবিপি আমরা তো জানি এটার ফুল মিনিং, সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, তাই না? কোন ক্ষেত্রে কাজে লাগে? রেপ্লিকেশনের ক্ষেত্রে। রেপ্লিকেশনে যে দুইটা ডাবল স্ট্র্যান্ড থাকে, সেই ডাবল স্ট্র্যান্ড দুটো যাতে আবার একসাথে ফিউজ না হয়ে যায়, একত্র না হয়ে যায়, এই জন্য সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন পিনের মতো কাজ করে। আচ্ছা, নেক্সট হচ্ছে ট্রিপলেট কোডন বলতে কি বোঝায়? আমরা তো জানি কোডন মানে কি। কোডন মানে তিনটা নাইট্রোজেন বেস একসাথে ফরমেশন করে কোডন। যেমন AUG, বলো তো AUG কোন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে? যারা সবার আগে বলবে আমি প্রথম তিনজনের নাম বলবো। AUG, এই তো ভেরি গুড। ওমর হচ্ছে সবার আগে কারেক্ট অ্যান্সার করেছে। নেক্সট হচ্ছে দিন, আহ তারপরে হচ্ছে ফাহিম। স্টার্ট কোডন বা মেথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। ঠিক আছে, তারপরে হচ্ছে যেমন এটা হচ্ছে একটা স্টার্ট কোডন। তো এরপরে কি বলেছে? গ নাম্বারে উপরোক্ত পি প্রক্রিয়াটি বর্ণনা করো। পি প্রক্রিয়া কোনটা? ডিএনএ থেকে এ, এ থেকে প্রোটিন, তার মানে এই এটা হচ্ছে আরএনএ। আমরা জানি ডিএনএ থেকে আরএনএ প্রস্তুতির প্রক্রিয়ার নাম কি? ট্রান্সক্রিপশন। ওকে, আচ্ছা, ট্রান্সক্রিপশনের প্রসিডিওর বর্ণনা করতে বলেছে। তো ডিএনএ এর বেস সিকোয়েন্সকে কপি করে কি হবে? আরএনএ তৈরি হবে। এই প্রক্রিয়াটা হচ্ছে ট্রান্সক্রিপশন। আমরা তো জানি ট্রান্সক্রিপশনের তিনটা প্রক্রিয়া আছে, তাই না? ফার্স্টে কি হবে? শুরু হবে, চেনটা বর্ধিত হবে, তারপরে শেষ হয়ে যাবে। লাস্টলি কিছু মডিফিকেশন হবে যাতে এমআরএনএটা ভেঙে না যায়। বলো তো, স্লাইসিং হবে নাকি স্প্লাইসিং হবে? কোনটা কারেক্ট? এই তো ভেরি গুড, রামিসা, মাহাদি, ওমর, দিয়া সবাই কারেক্ট অ্যান্সার করেছে। স্প্লাইসিং হচ্ছে কারেক্ট, স্লাইসিং হবে না। আচ্ছা, আর বলছে পি এবং কিউ প্রক্রিয়ার মধ্যে বৈসাদৃশ্য। পি প্রক্রিয়া তো আমরা দেখলাম ট্রান্সক্রিপশন। আমরা যেমন অন্য একটা দেশের ভাষা কি করি? ট্রান্সলেট করে বুঝতে পারি। ওকে, এরকম আরএনএ এর যে ভাষাটা, সেই ভাষাটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে তৈরি হবে প্রোটিন। তাহলে কিউ প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সলেশন। বলতো, ট্রান্সলেশন এই প্রক্রিয়াটা কোষের কোথায় সম্পন্ন হয়? সাইটোপ্লাজম, না নিউক্লিয়াস, না মাইটোকন্ড্রিয়া, কোথায় সম্পন্ন হয়? গত ক্লাসে আমার পরীক্ষা ছিল রে রাত, এই জন্য হচ্ছে তোমাদের ক্লাসটা নিতে পারিনি। এই তো ভেরি গুড, রামিসা হচ্ছে সবার আগে কারেক্ট অ্যান্সার করেছে, সাত কারেক্ট অ্যান্সার করেছে, এবং ফাহিম, ওরা তিনজন সবার আগে কারেক্ট অ্যান্সার করেছে। তাহলে ট্রান্সলেশন প্রক্রিয়াটা সম্পন্ন হয় সাইটোপ্লাজমে। স্পেসিফিক্যালি যদি আমি বলি কোন অঙ্গাণু? এই তো মাশাআল্লাহ, তানভীর, ওরা হচ্ছে আমি কোশ্চেন করে আগে অ্যান্সার করে দিছে। তানভীর, তারপরে হচ্ছে দিন, নাফিসা, রাইবোজোমে। ওকে, ভেরি গুড। তাহলে এই তো আমি অর্ধেক সলভ করে দিলাম, বাকি তোমরা কি করবে? সুন্দর করে গুছিয়ে ফেলবে। নেক্সট ক্লাসে তোমাদেরকে আবার ধরা হবে যে তোমরা ফার্স্ট চ্যাপ্টারে হোমওয়ার্ক করেছিলে কিনা। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে আজকের ক্লাসের পড়া শুরু করি। কোষ বিভাজন। বলো তো, জীবদেহের গঠন এবং কার্যকারিতার একক কি?
ভেরি গুড। সবাই বলবা যে হচ্ছে আপু আজকে পরীক্ষা দিব কত কঠিন কঠিন প্রশ্ন, আপনি কি সহজ প্রশ্ন ধরেন, তাই না? আচ্ছা, জীবদেহের গঠন এবং কাজের একক হচ্ছে কোষ। এই কোষ কি হয়, কন্টিনিউয়াসলি ভাগ হয়ে যায়। ধরো এটা একটা কোষ, এই কোষটা ভাগ হয়ে কয়টা কোষ তৈরি হতে পারে? দুইটা কোষ তৈরি হতে পারে। অথবা এটা একটা কোষ ভাগ হয়ে কয়টা কোষ তৈরি হতে পারে? চারটা। তাহলে যে প্রক্রিয়ায় একটা কোষ থেকে দুইটা কোষ অথবা একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হয়, সেই প্রক্রিয়ার নাম কি বলো? সেই প্রক্রিয়ার নাম হচ্ছে কোষ বিভাজন। এখানে একটা এই যে টাক মাথাওয়ালা ভদ্রলোককে দেখতে পাচ্ছ, এই ভদ্রলোকের নাম কি? এই ভদ্রলোকের নাম হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। কোষ বিভাজন সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন ওয়াল্টার ফ্লেমিং। অর্থাৎ একটা কোষ ভাগ হয়ে আরেকটা কোষে পরিণত হয়। আচ্ছা, তোমরা বলো তো, ছোটবেলায় কি দুষ্টামি করে তোমরা কি ওই যে টিকটিকির লেজ স্কেল দিয়ে আটকে ধরেছিলা কখনো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অনেকেই হচ্ছে করেছে। একবার হচ্ছে আমিও বুঝছো দুষ্টামি করে টিকটিকির লেজ স্কেল দিয়ে আটকে ধরেছিলাম। পরে দেখি যে সেই টিকটিকি কি করে, লেজটাকে ফেলে চলে যায়। তারপরে কিছুদিন পরে সেই টিকটিকির লেজটা আবার গজায় যায়, বুঝছো? আচ্ছা হ্যাঁ, অনেকেই ভদ্র ছিল দেখতে পাচ্ছি। তো তাহলে এই যে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়ায় টিকটিকি লেজটা ফেলে রেখে চলে গেল বা তারপরে আবার তৈরি হলো, সেই প্রক্রিয়াটা হচ্ছে কোষ বিভাজন। তো ওয়াল্টার ফ্লেমিং এই যে স্যালামান্ডার, এই স্যালামান্ডারের কোষে সর্বপ্রথম কোষ বিভাজন দেখতে পেয়েছিল স্যালামান্ডারের লেজে। এখন বলো তাহলে, এই স্যালামান্ডারটাকে দেখতে কোন প্রাণীর একদম কাছাকাছি মনে হচ্ছে? না কাউসার, তখন তো জানতাম না, তখন পাঠ্য বইয়ে একটা গল্প ছিল যে টিকটিকি কেন লেজ ফেলে চলে যায়, লেজ ফেলে চলে গেলে নাকি আবার লেজ গজায়। এইটা পরে তারপরে হচ্ছে টিকটিকির লেজ কেটে নিছিলাম আর কি। আচ্ছা, টিকটিকির মতো ব্যাঙের মতো তো কেউ বললা না, এটাকে হচ্ছে ব্যাঙের মতো দেখা যাচ্ছে না? এই তো ভেরি গুড, তাহসিন বলে ফেলেছে যেটা হচ্ছে ব্যাঙের মতো। তার মানে এই স্যালামান্ডার কোন শ্রেণীর প্রাণী? এটা হচ্ছে একটা উভচর, ব্যাঙের মতোই একটা উভচর। আচ্ছা, তেল ফেলে চলে যায় মানে ধরো তুমি হচ্ছে স্কেল ধরলা, তাহলে কি হবে? ওই তেলটা খুলে পড়ে যাবে না? বাকি টিকটিকি দেহের বাকি অংশ নিয়ে দৌড় দিবে, কারণ ও জানে যে ওর হচ্ছে লেজ আবার তৈরি হয়ে যাবে। কার মাধ্যমে তৈরি হয়ে যাবে? কোষ বিভাজনের মাধ্যমে। রাত, এটা উগান্ডা না, সব জায়গায় পাওয়া যায় স্যালামান্ডার। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা আমরা ক নাম্বারের জন্য পড়বো। কাকে বলে? যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে একটা থেকে দুইটা অথবা দুইটা থেকে চারটা কোষের তৈরি হয়। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে একটা থেকে দুইটা কোষ কোন কোন বিভাজনের মাধ্যমে তৈরি হয়? আমি জানি তোমরা সবাই পারবা। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় একটা থেকে দুইটা কোষ তৈরি হয়। মাইটোসিস প্রক্রিয়াতেও একটা থেকে দুইটা কোষ তৈরি হয়। তাহলে বলো এখন তোমরা, একটা থেকে চারটা কোষ কোন প্রক্রিয়ায় তৈরি হয়? একটা থেকে চারটি কোষ। এই তো ভেরি গুড। একটা থেকে চারটা কোষ তৈরি হয় একটা মাত্র কোষ বিভাজন, যার নাম হচ্ছে মায়োসিস। এটা কিন্তু জানতে হবে। ঠিক আছে, একদম বেসিক পড়াশোনা, এই জন্য বলেছিলাম যে তোমরা আমার চেয়ে ভালো জানো। হ্যাঁ, এটা দেখতে ভালো না, নোংরা নোংরা, তাই না? অনেকের হচ্ছে দেখে হয়তো বা বমি চলে আসবে। আচ্ছা, তোমরা হচ্ছে যে তেলাপোকা দেখলে তো অনেকে লাভ দিবা, তাই না? তাহলে গায়ের উপরে যদি টিকটিকি ছেড়ে দেওয়া হয় তখন কি করবা? তখন ডাবল স্পিডে চিল্লানি হবে, তাই না? আচ্ছা, এই যে স্বামী বলছে লাভ দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো কোষ বিভাজন কত প্রকার। এই দেখো সবাই হচ্ছে কিন্তু ভয় পায় না, লাবিবা হচ্ছে ভয় পায় না। আচ্ছা ঠিক আছে, তো দেখো এই কোষ বিভাজন হচ্ছে
কত প্রকার? টোটাল 3 প্রকারের হতে পারে। এই প্রত্যেক প্রকারের কোষ বিভাজনের আরেকটা নাম কি জানতে হবে, কারণ এটার ইলাবোরেশন তোমাকে খ নম্বরে দিবে। অ্যামাইটোসিস কোষ বিভাজনের আরেকটা নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন বা ডিরেক্ট সেল ডিভিশন। আচ্ছা তোমরা বলো তো, এই মার্চের 10 তারিখ মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয়েছে, তোমরা কি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন দেখেছো? আচ্ছা এই তো ফাহিম, তারপরে হচ্ছে নাফিসা, সামি, মাহাদি, অনেকেই দেখছে অনেকেই দেখে নাই। আচ্ছা ভেরি গুড, কানিত হচ্ছে 18টা পেরেছে, ভেরি গুড। আচ্ছা 10 থেকে 20টা পারবো, খুবই ভালো। তোমরা হচ্ছে এখনো পড়াশোনায় শুরু করো নাই, যদি 10 থেকে 20টা পারো এটাই হচ্ছে অনেক। আচ্ছা এবারে কোশ্চেনটা তুলনামূলক হার্ড ছিল। তো বলার কারণ হচ্ছে এই যে প্রত্যেকটা জিনিস আমাদের হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, না হলে কি হবে জানো, অ্যাডমিশন টেস্টের পরে তুমি টাইমও পাবে না, তখন হচ্ছে তুমি ভালো করে প্রিপারেশনও নিতে পারবে না। আর এখন যদি তোমার একদম বেসিক স্ট্রং থাকে তাহলে কি হবে, তুমি যেখানে পরীক্ষা দিবা ইনশাল্লাহ তুমি সেইখানেই চান্স পাবা। আচ্ছা হ্যাঁ, বায়োলজি একটু হার্ড ছিল, ফিজিক্স কেমিস্ট্রি পারছো, খুবই ভালো। ওকে। আচ্ছা সৌরভ, অ্যাডমিশনের জন্য মোটামুটি সব চ্যাপ্টারই ইম্পর্টেন্ট, কারণ তোমার বায়োলজি থেকে এমসিকিউ আসবে 30টা। বলো তো তোমার 2 পেপার মিলে চ্যাপ্টার কয়টা? 24, তাই না? তো ওভারঅল সব চ্যাপ্টার থেকেই কিন্তু একটা না একটা প্রশ্ন আসবে, সো তুমি কোনো চ্যাপ্টার বাদ দিয়ে যেতে পারবে না, বুঝতে পারছি ভাইয়া? আর এটা খুবই ইম্পর্টেন্ট, তোমার হচ্ছে এইচএসসি পরীক্ষা এখান থেকে সিকিউ আসবে, তারপরে হচ্ছে এই যে 2 দিন পরে তুমি হচ্ছে আবার উদ্ভাসে হচ্ছে এই চ্যাপ্টারে ফুল মডেল টেস্ট দিবা, তখন আসবে। তো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ওকে ভেরি গুড ভাইয়া। ঠিক আছে তাহলে চলো, অ্যামাইটোসিসের আরেকটা নাম কি? প্রত্যক্ষ কোষ বিভাজন, মানে সরাসরি ভাগ হয়ে যায়। ধরো এই যে একটা কোষ, সে প্রথমে কি হলো, মোটা তাজা হলো, গরু খেয়ে মোটা তাজা হয়, সেও খেয়ে মোটা তাজা হবে। তারপরে ওর দেহের মাঝখান বরাবর একটা খাঁজ তৈরি হবে, আর কি হবে দেখো, নিউক্লিয়াসটা একটু লম্বা হয়ে যাবে, সেই খাঁজটা আরো ভেতরে যাবে, তারপরে সরাসরি ভাগ হয়ে 2টা অপত্য কোষ তৈরি হবে। তাহলে দেখো, বলতে পারো তুমি চোখের সামনে দেখতেছো যে কোষ বিভাজন হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। আরেকটা জিনিস তোমাদেরকে কিন্তু আমি বারবার বলি, বায়োলজিতে শব্দের অর্থগুলো জানলে তোমার মনে রাখা অনেক সহজ হবে। এই যে দেখো, অ্যামাইটোসিস, এখানে শুরুতে এ আছে না, এ দিয়ে একটা ওয়ার্ড যদি তোমাকে বলতে বলি তাহলে মাথায় কি আসবে? অ্যাবসেন্স। অর্থাৎ অ্যামাইটোসিসের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে কি? মাইটোসিস। এখন তুমি হচ্ছে যদি এসএসসির পড়া তোমার ভাষা ভাষাও মনে থাকে, তাহলে বলো তো মাইটোসিসের মধ্যে কি কি হয়? একটা প্রস্তুতি পর্যায় হয়, নিউক্লিয়াসের বিভাজন হয়, তারপরে আবার সাইটোপ্লাজমের বিভাজন হয়, তাই না? হ্যাঁ 5টা ধাপ, কত লম্বা চওড়া প্রসিডিওর। আচ্ছা সাইনোব্যাকটেরিয়া কি? সাইনোব্যাকটেরিয়া হচ্ছে এক ধরনের শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, যেটা মনেরা কিংডমের মধ্যে। তো এইখানে কি এই সব প্রক্রিয়া হয়েছে দেখো তো, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, অ্যানাফেজ, প্রোফেজ কিচ্ছু তো হয় নাই। এই জন্য এখানে বলছে অ্যামাইটোসিস, মানে অ্যাবসেন্স অফ মাইটোসিস, মানে ডিরেক্টলি একটা কোষ থেকে 2টা কোষ হয়ে গেল, এই জন্য এটাকে বলে অ্যামাইটোসিস। নেক্সট আসো মাইটোসিস, এটার আরেকটা নাম সমীকরণিক অথবা ইকুয়েশনাল সেল ডিভিশন। তো মাইটোসিসের ক্ষেত্রে কি হয়, একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হয়, কিন্তু প্রত্যেকটা কোষ দেখতে একদম হুবহু মায়ের মতো হয়। এখন আমরা তো জানি একটা ইকুয়েশন, ধরো আমি বললাম 3x+4y, এই পাশেও হচ্ছে 4y+3x, তার মানেই তো এটা একটা ইকুয়েশন, তাই না? ইকুয়েশনের রাইট সাইড এবং লেফট সাইড দুইটাই সমান হয়। আর মাইটোসিসের ক্ষেত্রে যে বাচ্চাগুলা তৈরি হয় সেই বাচ্চাগুলা একদম মায়ের মতো হয়, এই জন্য এটাকে আমরা কি বলি? সমীকরণিক কোষ বিভাজন। আর মায়োসিসকে বলা হয় হ্রাসমূলক বা রিডাকশনাল ডিভিশন, কারণ মায়োসিসে যে মাতৃকোষ সেইটাতে যদি 2 সেট ক্রোমোজোম থাকে, বাচ্চাগুলা সব না খেয়ে
অর্ধেক ক্রোমোজোম বহন করে। তাহলে এই যে অর্ধেক ক্রোমোজোম বহন করলো, তার মানে বাকি অর্ধেক হ্রাস পেয়ে গেছে, এই জন্য এটাকে বলে মায়োসিস বা হ্রাসমূলক বিভাজন। বুঝতে পারছি সবাই? 3 প্রকারের কোষ বিভাজন, এগুলো নেম, আদার নেম খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, কোনটাকে কি বলে? আচ্ছা, ক্যাম্বিয়ামটা কি? ক্যাম্বিয়াম হচ্ছে উদ্ভিদের যে জাইলেম এবং ফ্লোয়েম থাকে, তোমরা হচ্ছে পড়ছো না? জাইলেম, ফ্লোয়েম, এই ভাজ মানে যে পরিবহন টিস্যু, সেই পরিবহন টিস্যুর মাঝখানে মাঝখানে কিছু ভাজক টিস্যু থাকে, এদেরকে বলে ক্যাম্বিয়াম। যেমন এই যে এইদিকে হচ্ছে, ধরো এই যে এটা হচ্ছে তোমার জাইলেম, নিচের পার্টটুকু হচ্ছে ফ্লোয়েম, এর মাঝখানের যে এরিয়া, এটার নামই হচ্ছে ক্যাম্বিয়াম। এরা হচ্ছে ভাজক টিস্যু, বাট জাইলেম এবং ফ্লোয়েম দুইটাই স্থায়ী টিস্যু। ওকে, বুঝতে পেরেছো ভাইয়া? আচ্ছা, মিওসিস মায়োসিস দুইটা একই, বুঝছো? ইংলিশ থেকে যখন বাংলা করছে তখন একটু ডিফারেন্ট হয়ে গেছে। আচ্ছা, প্রথমটা আবার বুঝিয়ে দিব। আচ্ছা, এটা হচ্ছে এবারে কোশ্চেন দিয়ে তো আমরা হচ্ছে বিচার করতে পারবো না, সবকিছুই পড়তে হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আবার বলবো। ওকে, দেখো অ্যামাইটোসিস। আচ্ছা সাইদ, হ্যাঁ শুরু করে দাও, অনেক তো রেস্ট হয়ে গেল তাই না? তোমাদের প্রায় 2 মাস ধরে ক্লাস শুরু হয়ে গেছে। আহ না, মায়োসিসের ফার্স্টেরটা তো ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যাবে, বাট সেকেন্ডটা একদম মাইটোসিসের মতোই হবে। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তো দেখো অ্যামাইটোসিস কোষ বিভাজনে কি হয়। আমরা একটু আগে বললাম, কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো জটিল পর্যায়ে ছাড়াই, এটাই হচ্ছে মেইন কথা, যে এইখানে মাইটোসিস অ্যাবসেন্স মানে কোনো রকম জটিল প্রক্রিয়া ছাড়াই বিভক্ত হয়ে কি করবে, দুইটা অপত্য মানে হচ্ছে শিশু বা বাচ্চা কোষের তৈরি করবে, তাকে বলে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। কোথায় কোথায় ঘটে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কোথায় কোথায় ঘটে? এককোষী জীবে ঘটে, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ইস্ট, এককোষী শৈবাল, অ্যামিবা। বলো তো ইস্ট কি? এখন বলবা যে আপু পিৎজা ফলানোর জন্য যেটা ইউজ করে সেটা হচ্ছে ইস্ট, তাই না? বলো ইস্ট কি? এই তো, ভেরি গুড। সায়ের, তারপরে হচ্ছে মুনতাসির, মাওয়া, ওরা হচ্ছে কারেক্ট অ্যান্সার করেছে। তারপরে হচ্ছে আফলা, তাহসিন। ইস্ট হচ্ছে এককোষী ছত্রাক। তোমরা হচ্ছে ব্যাঙের ছাতা দেখছো? নোংরা জায়গার উপরে ছাতার মতো ব্যাঙের ছাতা জন্মায়। হ্যাঁ, ওই ইস্ট হচ্ছে একই রাজ্যের, এক, কিন্তু সে হচ্ছে এককোষী। ব্যাঙের ছাতা অনেক বড় সাইজের হয় না, তার মধ্যে অনেকগুলা কোষ থাকে, বাট ইস্টের মধ্যে শুধুমাত্র একটাই কোষ থাকে। তারপরে হচ্ছে বীজের অ্যান্ডোস্পার্ম রোগাক্রান্ত অবস্থায় তরুণাস্থি, ভ্রূণঝিল্লি এবং মাছের ডিম এর প্রারম্ভিক পর্যায়ে অ্যামাইটোসিস কোষ বিভাজন সংঘটিত হয়। ঠিক আছে, তাহলে আমরা কি কি মনে রাখবো? হ্যাঁ, অ্যাগারিকাস যেটা আছে সেটাকে হচ্ছে ব্যাঙের ছাতা বলা হয়, বাট এটার অনেকগুলা ভেরিয়েশন আছে। যেমন আমরা রেস্টুরেন্টে স্যুপের মধ্যে যেটা খাই ওটা কিন্তু বিষাক্ত না, বাট এমনি যে হচ্ছে নোংরা জায়গায় যে মাশরুম বা ব্যাঙের ছাতাগুলা জন্মায়, ওগুলা হচ্ছে বিষাক্ত, ওগুলা হচ্ছে খাওয়া যাবে না। অ্যান্ডোস্পার্ম কি? তোমরা হচ্ছে ওই যে শস্য পড়েছো, শস্য, ধরো এটা হচ্ছে একটা ডিম্বক, ডিম্বকের উপরের দিকে তিনটা থাকে সাহায্যকারী কোষ, আর নিচের দিকে থাকে একটা ডিম্বাণু, দুই পাশে থাকে, সরি, উপরের দিকে প্রতিপাদ কোষ আর নিচের দিকে সাহায্যকারী কোষ, দুই পাশ থেকেই মাঝখানে দুইটা কোষ একসাথে হয়, এটাকে বলে সেকেন্ডারি নিউক্লিয়াস। পরবর্তীতে পরাগ নালিকার মাধ্যমে দুইটা পুংজনন কোষ আসে, একটা ডিম্বাণুর সাথে মিলিত হয়, আরেকটা মিলিত হয় সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে শুক্রাণু মিলিত হলো, তারপরে যেটা তৈরি হয় এইটার নামই হচ্ছে এন্ডোস্পার্ম, অথবা বাংলায় এটাকে বলে
শস্য। আর ডিম্বাণুর সাথে শুক্রাণু যদি মিলিত হয় তখন যেটা তৈরি হয় সেটাকে বলে জাইগোট। ওকে, রোগাক্রান্ত অবস্থায় অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়? আরেকটা কোষ উৎপন্ন হয়। যে কোষটাতে অ্যামাইটোসিস হয় সেই কোষটা ডুপ্লিকেট হয়ে দুইটা কোষ তৈরি করে। যে মাশরুম গুলো চাষ করা হয় ওই মাশরুম গুলো খাওয়া যায়। গ্যামেট আর জাইগোটের মধ্যে পার্থক্য কি? শোনো, গ্যামেট গুলা হচ্ছে অলওয়েজ হ্যাপ্লয়েড। গ্যামেট মানে হচ্ছে জনন কোষ। জনন কোষ। তাহলে গ্যামেটের মধ্যে দুইটা কোষ আছে, একটা হচ্ছে পুংজনন কোষ বা শুক্রাণু, আরেকটা হচ্ছে স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু। যদি শুক্রাণু এবং ডিম্বাণু একসাথে হয় তখন যে কোষটা তৈরি হয় তার নাম হচ্ছে জাইগোট। বুঝতে পারছি? শুক্রাণু এবং ডিম্বাণু দুইটাই হচ্ছে হ্যাপ্লয়েড, কিন্তু জাইগোট হচ্ছে ডিপ্লয়েড। প্রারম্ভিক মানে কি? শুরুর দিকে। আচ্ছা, রোগাক্রান্ত মানে কি বুঝালো? রোগ, ধরো কেউ কোনো রোগে আক্রান্ত হলো, ঠিক আছে? তো রোগে আক্রান্ত হলে তখন তো হচ্ছে তার দেহে বিভিন্ন রকম হচ্ছে রোগ জীবাণু বাসা বাঁধছে, সেগুলাকে হচ্ছে প্রতিহত করার জন্য তোমার প্রচুর পরিমাণে শক্তি দরকার। তো দেখা যায় যে ওই শক্তিগুলা ইউজ করার জন্য তখন একটা কোষ মাইটোসিসের মাধ্যমে কোষ বিভাজন করতে পারবে না, কারণ মাইটোসিস অনেক লেংদি প্রসেস। তখন সে কি করবে? অ্যামাইটোসিসের মাধ্যমে সরাসরি একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি করে ফেলবে। হ্যাঁ, এখানে চিত্র আঁকা শিখতে হবে। কোনটা? এই যে এটা, এটা খ নাম্বারের জন্য আসতে পারে। অ্যামাইটোসিস বলতে তুমি কি বুঝো? তখন এই যে চিত্রটা এঁকে দিলে তুমি একদম 2-এ 2 পাবা। ঠিক আছে? অপত্য মানে হচ্ছে বাচ্চা। ভ্রূণঝিল্লি মানে একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে, মায়ের গর্ভে থাকে, তখন সেই বাচ্চাকে প্রোটেক্ট করে রাখে কতগুলো পর্দা, এই পর্দাগুলোকে বলে ভ্রূণঝিল্লি। আচ্ছা, আদি কোষের ক্ষেত্রে ব্যাকটেরিয়া এগুলাতে তো অ্যামাইটোসিস হয়, অ্যামাইটোসিসে তো সেন্ট্রিওলের কোনো কাজ নাই। না না, আদি কোষে শুধুমাত্র ফাহিম, আমরা কি পড়েছিলাম বলতো ভাইয়া? আদি কোষের ক্ষেত্রে শুধুমাত্র একটা অঙ্গাণু থাকে। সেই একটা অঙ্গাণুর নাম কি? সেই একটা অঙ্গাণুর নাম হচ্ছে রাইবোজোম। এই রাইবোজোম ছাড়া আর কোনো অঙ্গাণু আদি কোষে তুমি পাবে না। তো সেন্ট্রিওল একটা অঙ্গাণু, তার মানে সেন্ট্রিওলটাও আদি কোষে থাকবে না। তরুণ আসতে কি, নুহা, ধরো তুমি হচ্ছে মুরগির রান খেয়েছো, ঠিক আছে? মুরগির রানের লম্বা হাড্ডিটা দেখছো? সেই লম্বা হাড্ডির মাথায় ক্যাপের মতো ছোট একদম কচকচ করে যে অস্থিটা, এটা হচ্ছে তরুণাস্থি। আচ্ছা, আহ শোনো, চিত্র যে একদম বইয়ের মতো হতে হবে এটা একটা ভুল কনসেপশন। তোমার চিত্র যদি একদম অ্যাকুরেট হয়, মানে কোনো চিত্রতে তুমি ভুল না করো এবং মার্কিং ঠিক করে করে আসছো, তাহলেই তুমি মার্ক পাবা। বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো অ্যামাইটোসিসে কি হয়? প্রথমে কোষের নিউক্লিয়াস, প্রথমে একটা কোষ বড় হয়, তারপরে নিউক্লিয়াসটা ডাম্বেলের মতো আকার ধারণ করে। এরপরে দেখো সেটা মাঝ বরাবর, এই যে মাঝ বরাবর খাঁজ তৈরি হয়। সেই খাঁজটা আস্তে আস্তে ভেতরের দিকে চলে যেতে থাকে, নিউক্লিয়াস পর্দা বিলুপ্ত হয় না এবং কোনো মাকুতন্তু সৃষ্টি হয় না। এখন তোমরা আমাকে বলো তো, এই দুইটা ঘটনা কোন কোষ বিভাজনের ক্ষেত্রে ঘটে, যে নিউক্লিয়াসের পর্দাটা বিলুপ্ত হয়ে যায় এবং মাকুতন্তু সৃষ্টি হয়? না জাওয়াত, খালি চোখে দেখা যায় না। মাকুতন্ত্র কি, তোমরা এই যে স্পিন্ডল যন্ত্রের নাম শুনছো? স্পিন্ডল যন্ত্র, এটাই হচ্ছে, এটার আরেকটা নাম হচ্ছে মাকুতন্ত্র।
তন্তু, এই মাকুতন্তুগুলা দিয়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। ভেরি গুড, এই তো মাইটোসিসে এগুলা সব তৈরি হবে, বাট অ্যামাইটোসিসে এই প্রক্রিয়াগুলো হবে না। খাঁজ তৈরি হবে, তারপরে রিংটা সাইটোপ্লাজমের ভিতরে ঢুকে সেটাকে দুইটা ভাগে ভাগ করে দিবে, ফলে দুইটা অপত্য কোষের তৈরি হবে। এবং এই অপত্য কোষগুলো পরে কি হবে, আরো বেশি বৃদ্ধি পাবে, ফুলে খাওয়া দাওয়া করে মোটা হবে, এবং মোটা হয়ে গেলে সে আবার এই যে মা যেরকম এরকম আকৃতি ধারণ করবে। ওকে, যাওয়া ক্রসিং ওভার তো আজকের ক্লাসের পড়ানো রে, ক্রসিং ওভার তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়াবো। ঠিক আছে, তোমার যদি হচ্ছে এটা জানার থাকে তাহলে তুমি লাস্ট পর্যন্ত অপেক্ষা করো, তোমাকে হচ্ছে এটার অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন দেখো কোষ চক্র। কোষ চক্র কি? চক্র মানে বোঝা যাচ্ছে এখানে কোনো একটা ঘটনা বারবার ঘটবে। যে ঘটনাটা বারবার ঘটবে সেটা হচ্ছে একটা কোষ প্রথমে বৃদ্ধিপ্রাপ্ত হবে, তারপরে সে কোষ বিভাজনের প্রস্তুতি নিবে। প্রস্তুতি নেওয়ার পরে কোষটা কি করে ফেলবে? কোষটা বিভাজিত হয়ে যাবে, তারপরে বিভাজিত হয়ে ছোট ছোট কোষ তৈরি হবে, সেগুলো আবার বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাহলে এই যে ঘটনাগুলো বারবার 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 ঘটতেছে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কোষ চক্র। আচ্ছা শর্তাৎ এটা হচ্ছে সেল টু সেল ভেরি করে, যে হচ্ছে তোমার কিছু সেলের ক্ষেত্রে আছে একদম মিনিটের মধ্যে কোষ বিভাজন হয়ে যায়, আবার কতগুলা মানে হচ্ছে কোষ বিভাজন সম্পন্ন হতে দেখা যায় 1 মাস 2 মাস 3 মাস এরকম সময় লাগে। আবার কিছু কিছু কোষের ক্ষেত্রে দেখা যায় কোষ বিভাজন হয়ই না। বুঝতে পারছি? আচ্ছা রিয়াজুল, এখন তুমি হচ্ছে তো মেইন বই পড়বা, প্যারালাল টেক্সট পড়বা, টেস্ট পেপার কখন সলভ করবা? যখন তোমার মোটামুটি শেষের দিকে চলে আসবে তখন থেকে তুমি টেস্ট পেপার সলভ করবা। আর তোমার কিন্তু প্যারালাল টেক্সটের মধ্যেই কোন কোন কোশ্চেন গুলো বারবার আছে সেগুলা দেওয়া আছে সিকিউ, সো তোমার ওইটা পড়লেই হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে বৃদ্ধি, বিভাজন এবং ইন্টারফেস, এই তিনটার পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলা হয়? এই তিনটার পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয় কোষ চক্র। বৃদ্ধি, বিভাজন আর ইন্টারফেজের পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয় কোষ চক্র। ওকে, আচ্ছা, বা সেল সাইকেল। হ্যাঁ, প্যারালাল টেক্সট অনেক হেল্পফুল, এবং তোমরা তো জানো এইচএসসির জন্য কোনো তো বোর্ড বই নাই, অনেকগুলা বই আছে যেগুলা সব এনসিটিবি অনুমোদিত। তো সেই বইগুলো, এতগুলা বইতে একটা স্টুডেন্টের জন্য পড়া সম্ভব না, কারণ আমরাও জানি তোমরা হচ্ছে মানুষ, তাই না? একটা বইয়ের ইনফরমেশন পড়তে গেলেই ভুলে যাও। তাহলে যদি তোমাকে বলে যে আপু তোমার 3টা বইয়ের ইনফরমেশন পড়া লাগবে, তখন তো তুমি বলবা যে মাফও চাই দোয়াও চাই, তাই না? তো এই জন্য প্যারালাল টেক্সটে মোটামুটি যেগুলা লাগে সব একসাথে দেওয়া আছে, যাতে তোমার অনেকগুলা বই ঘাটতে না হয়। বুঝতে পারছি? না সাহেব, প্রবলেম হবে না, তাহলেও তুমি ইনশাল্লাহ ফুল মার্কস ক্যারি করতে পারবা যদি তুমি মনে রাখতে পারো। ওকে, তো দেখো কোষ চক্র, ধরো একজন বিজ্ঞানী যদি একটা কোনো কিছু আবিষ্কার করতে চায়, সে হচ্ছে এত পরিশ্রম করবে এত পরিশ্রম করবে, সে হচ্ছে হাঁপিয়ে যাবে। তো মনে রাখবা যে হাঁপাতে হাঁপাতে কি হয়েছে, কোষ চক্র আবিষ্কার হয়ে গেছে। তাহলে কোষ চক্রের আবিষ্কারক হচ্ছে দুইজন, হাপা, হাওয়ার্ড এবং বেল্ক। ঠিক আছে, হাওয়ার্ড এবং বেল্ক, ওনারা দুইজন এই কোষচক্র আবিষ্কার করছে। না 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 নাফিসা, আদি কোষের নিউক্লিয়াসে নিউক্লিওলাস থাকে না। আদি কোষের তো নিউক্লিয়াসই থাকে না, আদি কোষের ক্ষেত্রে কি থাকে? আদি কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমে ক্রোমাটিন গুলো ছড়ানো ছিটানো থাকে। নিউক্লিওলাস প্রকৃত কোষের বৈশিষ্ট্য। বুঝতে পারছি আপু? আচ্ছা, এখন দেখো এই কোষ চক্রের পর্যায়গুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। ইন্টারফেসকে 3টা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে G1S আর হচ্ছে G2। G1 এর ফুল মিনিং হচ্ছে গ্যাপ 1, বাংলায় বলে বিরাম 1। তো G1 বা বিরাম 1 বা গ্যাপ 1, এই ধাপে কি হয়, ডিএনএ আরএনএ রেপ্লিকেশনের উপাদান তৈরি হয়, অন্যান্য প্রোটিন তৈরি হয়।
মেইনলি প্রোটিনটার নাম হচ্ছে সাইক্লিন, সাইকেল না কিন্তু সাইক্লিন, আর তৈরি হয় সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। ওকে, আর এস ফর সিনথেসিস, বলো তো দেখি সিনথেসিসের বাংলা কি? ভেরি গুড, সংশ্লেষণ বা তৈরি করা। তো আমরা মনে রাখবো এস ধাপে তৈরি হয়, কি তৈরি হয়? ডিএনএ তৈরি হয়। এবং তোমরা গত ক্লাসে পড়েছো ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। তো এস ধাপে কি হয়? ডিএনএ রেপ্লিকেশন হয়। আর G2 তে কি হয়? G2 তে হচ্ছে একটা কোষ বিভাজিত, মানে বিভাজনের মাধ্যমে বিভাজিত হতে পারবে কিনা সেটা নির্ধারিত হয়। যেমন ধরো তুমি হচ্ছে তোমার পরীক্ষার কথা চিন্তা করো, এসএসসি পরীক্ষায় তুমি যদি অ্যাডমিট কার্ড ছাড়া যাও, তোমাকে কি ঢুকতে দিবে এক্সামের হলে? তোমাকে কিন্তু ঢুকতে দিবে না, বাইরে থেকে ফেরত পাঠাই দিবে, বলবে যে যাও আগে হচ্ছে তুমি অ্যাডমিট কার্ড নিয়ে আসো, তারপরে তোমাকে হচ্ছে ঢুকতে দেওয়া হবে। তো এই যে কোষ বিভাজিত হবে, এইখানেও তোমার অ্যাডমিট কার্ড লাগবে। সেই অ্যাডমিট কার্ডটা কি? অ্যাডমিট কার্ডটা হচ্ছে এমপিএফ। এখন বলবো আপু এমপিএফ এর ফুল মিনিং কি? এমপিএফ এর ফুল মিনিং হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরটা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড। অর্থাৎ যদি তোমার ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর থাকে, তখন তোমার একটা কোষ এম ফেজ বা মাইটোটিক পর্যায়ে যেতে পারবে। আর যদি তোমার ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর না থাকে, তখন সেটা মাইটোসিস পর্যায়ে যেতে পারবে না। দন্তান্ন আকার না। আচ্ছা, হ্যাঁ, কারণ হচ্ছে সবাই অ্যাডমিট কার্ড নিয়ে যায়, কেউ মনে হয় না এই ভুল করে। ঠিক আছে, হ্যাঁ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর এটা হচ্ছে যে সাইক্লিন আর সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এই দুইটাকে একসাথে বলে এমপিএফ। ওকে, আচ্ছা, তো বলো তো এমন কি কোনো কোষ আছে যে কোষগুলা বিভাজিত হয় না? তোমাদের জন্য একটা কোশ্চেন। সবাই হচ্ছে চ্যাটে অ্যান্সার করো যে এমন কি কি কোষ আছে যে কোষগুলো বিভাজিত হয় না। উম দেখি তো, দেখি তো কি কি বলছো। নিউরন, আরবিসি, শুক্রাণু, স্থায়ী টিস্যু, ডিম্বাণু। ভেরি গুড। হৃদপেশি, রাতুল বলেছে হৃদপেশি, খুবই ভালো। আমি তো আশাই করিনি তোমরা এত ভালো, এত সুন্দর সুন্দর নাম বলবা। আচ্ছা, প্লেটলেট। আচ্ছা নূরজাহান, তুমি যেটা পড়বা তুমি ওইটাই আপু ভালো করে পড়ো। যদি মনে হয় যে না টাকা দিয়ে কিনছি এভাবে ফেলে রাখবো কেন, তাহলে কয়েকটা জিনিস তুমি হচ্ছে মেইন বই প্যারালাল টেক্সট মিলিয়ে পড়তে পারো। ওকে, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। দেখো, তোমরা হচ্ছে মনে রাখবা যে বিভাজিত হয় না এমন কোষ কি কি আছে। নিউরন, নিউরনের মধ্যে সক্রিয় সেন্ট্রিওল নাই, এই জন্য নিউরন বিভাজিত হয় না। স্থায়ী টিস্যু বিভাজিত হয় না। রক্তকণিকা, আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট একটাও বিভাজিত হয় না। হৃদপেশি এবং কঙ্কাল পেশি বা ঐচ্ছিক পেশি, এরাও হচ্ছে বিভাজিত হয় না। তাহলে বলবো আপু অনৈচ্ছিক পেশি, হ্যাঁ অনৈচ্ছিক পেশি কিন্তু বিভাজিত হয়। ঠিক আছে, এই না মেরিস্টেম, এই মেরিস্টেম বলা যাবে না, মেরিস্টেম মানে হচ্ছে ভাজক টিস্যু। ভাজক টিস্যু কন্টিনিউয়াসলি ভাগ হয়ে যায়। আচ্ছা, মাইটোটিক কোষ বিভাজন হচ্ছে মাইটোসিস। আচ্ছা বলো তো দেখি মাইটোসিস কোষ বিভাজন কোথায় কোথায় ঘটতে পারে? মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? দেখি তো সবাই কি বলছে।
না, আমাদের ব্রেন বিভাজিত হয় না, ছোটকালে যা ব্রেন তৈরি হয়েছে সেটাই সারা জীবনে ডেভেলপড হয়, বাট আর বিভাজিত হয় না। আরবিসি কমে গেলে বাড়ে কিভাবে? ওই যে অস্থিমজ্জার স্টেম কোষগুলো বিভাজিত হয়। ভেরি গুড। দেহকোষ, এই জনন কোষ কে বলছে? জনন কোষ হবে না। মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? দেহকোষে ঘটে। আচ্ছা, বলো তো দেখি, জননাঙ্গ তৈরি হয় কোন কোষ বিভাজনের মাধ্যমে? না, রাত, নখ, চুল এগুলা হচ্ছে মৃত কোষ। এরা বিভাজিত হয় না, কিন্তু এমনি হচ্ছে প্রোটিন জমা হয়ে এরা হচ্ছে লম্বা হয়। নখ, চুল এগুলা হচ্ছে মৃত কোষ। ভেরি গুড। জননাঙ্গ তৈরি হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। বলতো, জনন মাতৃকোষ তৈরি হয় কোন কোষ বিভাজনের মাধ্যমে? তোমরা হচ্ছে পরীক্ষাতে এই যেগুলাই প্যাচ লাগাবা, এই যে মায়োসিস, দুই একজনের অ্যান্সার পাইছি। শোনো, মায়োসিস, আল্লাহ, মায়োসিস তো অনেকে বলছে। তানভীর, তারপরে হচ্ছে পুষ্পি, অহনা। ভাই, এই মায়োসিস হবে না। জনন মাতৃকোষ তৈরি হয় মাইটোসিসের মাধ্যমে। শোনো, তোমাদেরকে হচ্ছে মনে রাখার বুদ্ধি শিখাই দিই। বলতো, জননাঙ্গ কি দেহের একটা অঙ্গ না? শুক্রাশয় বা ডিম্বাশয় যেটাই হোক, বা উদ্ভিদের ক্ষেত্রে পরাগধানী বা হচ্ছে ডিম্বক, এটা কি উদ্ভিদের দেহের অংশ না? হ্যাঁ, এই তো, এই যে রিয়াজুল, ওরা হচ্ছে সবাই এগ্রি করছে যে এরা উদ্ভিদের দেহের অংশ। তার মানে এরা দেহকোষ। তাহলে দেহকোষে কোন বিভাজন হবে? এখন তোমরাই বলো, প্রথমেই তো বলছো দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন হবে, তাহলে মাইটোসিস হবে দেহকোষে। জননাঙ্গ তৈরি হবে মাইটোসিসের মাধ্যমে। জনন মাতৃকোষ তৈরিও হবে মাইটোসিসের মাধ্যমে। ঠিক আছে, কিন্তু জনন যদি তোমাকে বলে জনন মাতৃকোষে কোন কোষ বিভাজন হয়, বা জনন কোষ তৈরি হবে কোন কোষ বিভাজনের মাধ্যমে? জনন কোষ তৈরি, এটার অ্যান্সার হবে এই যে এতক্ষণ যারা মিওসিস বলতেছিলা, এটার অ্যান্সার হবে মিওসিস। জনন মাতৃকোষে মিওসিসের মাধ্যমে শুক্রাণু, ডিম্বাণু তৈরি হয়। কনফিউশন সবার যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে সবাই একটু চ্যাটে সি লিখো। হ্যাঁ, মিওসিস কেবলমাত্র জনন কোষে, বাকি যা আছে সব মাইটোসিস। ইভেন যদি তোমাকে বলে যে বলো তো, জনন কোষের সংখ্যা বৃদ্ধি হয় কোন কোষ বিভাজনের মাধ্যমে? তৈরি না, জনন কোষের সংখ্যা বৃদ্ধি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মাইটোসিস। শুধুমাত্র জনন কোষ তৈরি হচ্ছে মায়োসিস, বাকি সব কিছু হচ্ছে মাইটোসিস। ওকে, ভেরি গুড। আল্লাহ, এতগুলা ক্লিয়ার। আচ্ছা, অ্যামাইটোসিসের চিত্রে যেটা ছিল সেটা যে হচ্ছে আদিকোষ, তুমি এটা কিভাবে বলবা? আদিকোষের চিত্রে নিউক্লিয়াস ছিল না? ইস্ট বা ফাঙ্গাই, আমরা তো জানি ইস্ট হচ্ছে ইউক্যারিওট, তার মানে ওর তো নিউক্লিয়াস থাকবে। না না না, জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হয়। জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হয়, এবং কোষ বিভাজনের প্রক্রিয়াটা হচ্ছে মিওসিস। ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, কোষচক্রের নিয়ন্ত্রক কে? কোষচক্রের নিয়ন্ত্রক, ওই যে আমরা দেখলাম না, G1 ধাপে উৎপন্ন হয় সাইক্লিন। এই সাইক্লিন বা সিডিকে যৌগটাই হচ্ছে কোষচক্রের প্রধান নিয়ন্ত্রক। এছাড়া বিভিন্ন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর হচ্ছে বাহ্যিক উদ্দীপনা প্রদান করে। যেমন আরবিসি তৈরি হবে। আরবিসি কি বলতো? লোহিত রক্তকণিকা তৈরি হবে, তখন একটা গ্রোথ ফ্যাক্টর লাগবে বা একটা হরমোন লাগবে। সেই হরমোনটার নাম কি জানো? এরিথ্রোপোয়েটিন। এরিথ্রোপোয়েটিন। এই যে তোমাদেরকে আমি বারবার বলি যে শব্দের অর্থ পড়তে হবে। ইরাইথ্রো মানে হচ্ছে লাল। ইরাইথ্রো মানে কি? ইরাইথ্রো মানে হচ্ছে লাল। তাহলে লাল রক্তকণিকা তৈরি করে দেয় কে? ইরাইথ্রোপয়েটিন। তোমাদের জন্য পরীক্ষাতে আসে এখান থেকে, ইরাইথ্রোপয়েটিন কোন অঙ্গ থেকে তৈরি হয়? কোন অঙ্গ?
এক নাম্বারে তোমরা হচ্ছে থাকবে অস্থিমজ্জা, তোমরা দাগায় আসবা অস্থিমজ্জা। না, মিওসিস মায়োসিস সেম রে আব্দুল্লাহ, শুধু ইংলিশ থেকে বাংলা করার সময় একটু ভিন্ন হয়ে যায়। আচ্ছা, সবাই কেন জানি হচ্ছে এত কিছু থাকতে এইটার দিকে সবাই কেন নজর দিছো? আচ্ছা, ভেরি গুড। এই তো রাতুল কিন্তু হচ্ছে তোমরা যতক্ষণে গল্প করতেছো, রাতুল ততক্ষণে কিন্তু দেখে ফেলেছে বা ও জেনে ফেলেছে যে বৃক্ক থেকে ইরাইথ্রোপয়েটিনটা তৈরি হয়। তারপরে ধরো তুমি হচ্ছে তোমার আম্মুর সাথে ধরো ঝগড়া করে একদম ঘেচাং ঘেচাং করে সবজি কাটতেছো, এবং সবজি না কেটে কেটে ফেললা তোমার হাত, তখন রক্ত পড়বে না? সেই রক্ত পড়া বন্ধ করার জন্য কোন রক্তকণিকা কাজ করবে বলো তো দেখি? এই তো ভেরি গুড, কাউসার সবার আগে বলে ফেলেছে। দেন হচ্ছে আশিকা, জিম, সরি আশফিকা, জিম, ওরা হচ্ছে সবার আগে কারেক্ট অ্যান্সার করেছে। অনুচক্রিকা, ভেরি গুড, সবাই কারেক্ট অ্যান্সার করেছো। তাহলে এই যে যে জায়গাটাতে ঘেচাং করে কেটে গেল, সেই জায়গায় তোমার কোষগুলার বৃদ্ধির জন্য গ্রোথ ফ্যাক্টর কে তৈরি করবে? অনুচক্রিকা তৈরি করবে। ওকে, এরা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা প্রদান করবে। এখন দেখো কোষ চক্রের প্রধান নিয়ন্ত্রক যে সাইক্লিন, এই সাইক্লিন কয় ধরনের থাকে? 4 প্রকারের। সাইক্লিন ডি, ই, এ এবং বি। টোটাল এই 4 ধরনের সাইক্লিন উপস্থিত থাকে। ওকে, এদের প্রত্যেকের আবার আলাদা আলাদা কাজ আছে। কি কি কাজ আছে? আমরা তো হচ্ছে একটু আগে পড়লাম যে 4টা, সরি, ইন্টারফেসের ধাপ হচ্ছে 3টা, G1, S এবং G2। তো সাইক্লিন ডি হচ্ছে একটা কোষকে কি করে? G1 থেকে সিনথেসিস পর্যায়ে নিয়ে যায় এবং S থেকে G2 পর্যায়ে নিয়ে যায়। ঠিক আছে, তারপরে দেখো সাইক্লিন ই। সাইক্লিন ই কি করে? সাইক্লিন ই হচ্ছে ডিএনএ তৈরির জন্য একটা কোষকে বারবার মানে প্রস্তুত করতে থাকে। এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য সেলকে প্রস্তুত করে। তারপরে হচ্ছে সাইক্লিন এ। সাইক্লিন এ কি করে? সাইক্লিন এ হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন সক্রিয় করে বা ত্বরান্বিত করে। অ্যান্ড লাস্টলি হচ্ছে সাইক্লিন বি। সাইক্লিন বি কি করে? সাইক্লিন বি হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি সহ অন্যান্য সব কাজ নিয়ন্ত্রণ করে। স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি করে। ওকে, তাহলে আমরা মনে রাখবো 4 ধরনের সাইক্লিন কি কি কাজ করে। প্রথমে সাইক্লিন ডি হচ্ছে G1 থেকে এস অথবা এস থেকে G2 তে নিয়ে যাবে। ই ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রস্তুত করবে, আর এ হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন সক্রিয় করবে, আর বি কি করবে? স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি করবে। ওকে, আচ্ছা, G2 কি? G2 হচ্ছে গ্যাপ 2 ইন্টারফেসের। এই যে দেখো ইন্টারফেস, এই যেটা খ নাম্বারে আসে, ইন্টারফেস পর্যায়কে নিউক্লিয়াসকে কেন বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়? কেন বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়? কারণ ইন্টারফেস পর্যায়ে একটা কোষ ডিএনএ আরএনএ সহ সবকিছু তৈরি হচ্ছে। আর আমরা দেখেছি ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের অন্যতম উপাদান কি ছিল? এটিপি। অর্থাৎ ইন্টারফেস পর্যায়ে প্রচুর প্রচুর এটিপি তৈরি হয়। এই জন্য নিউক্লিয়াসের ভেতরে অনেক বিপাকীয় কার্যাবলী চলতে থাকে, জন্য এটাকে বলে বিপাকীয় নিউক্লিয়াস। এখন তোমরা হচ্ছে, হ্যাঁ, ইরাইথ্রোপয়েটিন হরমোন, হ্যাঁ, সেলকে প্রিপেয়ার করবে মাওয়া। আচ্ছা, তোমরা বলো তো, তোমরা যে এসএসসি পরীক্ষা দিলা, এসএসসি পরীক্ষা দেওয়ার আগে তোমরা কত দিন ধরে প্রিপারেশন নিয়েছো? সিডিকে মনে রাখবা, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। বলো কতদিন ধরে পড়ছো? স্বামী 3-4 দিন পড়ছে, আশফিকা হচ্ছে 10 মাস। আচ্ছা,
লিনসা, এই তো লিনসা হচ্ছে ভালো মেয়ে, অলমোস্ট 3 ইয়ার্স পড়েছে বা 2.5 ইয়ার। তাহলে চিন্তা করো, তুমি হচ্ছে 2 বা 3 বছর পড়াশোনা করছো, তারপরে তোমাকে 1 মাস পরীক্ষা নিয়ে কি করছে, জিপিএ 5 বা গোল্ডেন জিপিএ 5, অনেকে হচ্ছে কিছুদিন পরে স্কলারশিপের রেজাল্ট দিবে, বোর্ড স্কলারশিপ পাবা, তাই না? তার মানে তার মানে দেখো, তুমি অনেক লম্বা সময় ধরে প্রস্তুতি নাও, পরীক্ষা হয় খুবই কম সময়। ঠিক আছে? তো একটা কোষের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটে। একটা কোষ সারা বছর ধরে প্রস্তুতি নেয়, বাকি 5 থেকে 10 ভাগ সময় নিয়ে সে কি করে, ভাগ হয়ে যায়। তো দেখো, এম ফেজ বা মাইটোটিক ফেজ সুসম্পন্ন করতে প্রস্তুতি গ্রহণ করা হয় ইন্টারফেজে, এবং এই যে 5 থেকে 10 ভাগ সময় বিভাজনে, আর 90 থেকে 95 ভাগ সময় ব্যয় হয় ইন্টারফেজ দশায়। 3টা উপপর্যায় আমরা আগেই পড়ে ফেলছি, G1 বা গ্যাপ 1, এস বা সিনথেসিস, এস ফর সিনথেসিস, আর G2 বা গ্যাপ 2 বা বিরাম 2। ও আচ্ছা, স্কলারশিপের রেজাল্টও দিয়ে দিছে। আচ্ছা, আমি যে কোন দুনিয়ায় থাকি আল্লাহ জানে। রিয়াজুল ও বোর্ডে 32তম, মাশাআল্লাহ, ভালো। তোমরা তো হচ্ছে সব ট্যালেন্টেড পোলাপাইন, তোমাদের হচ্ছে আল্লাহ হচ্ছে আরো ভালো ভালো করার তৌফিক দান করুক, এবং হচ্ছে তোমরা ভালো ভালো জায়গায় চান্স পাও। আচ্ছা, সামি সেকেন্ড, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, আর যারা পাও নাই তারা হচ্ছে মন খারাপ করার কিছু নাই। তোমরা হচ্ছে এইচএসসি তে ওদেরকে ল্যাং মেরে পিছনে ফেলে দিবা, বুঝছো? তোমরা হচ্ছে টার্গেট নাও যে এইচএসসি পরীক্ষায় এই যে কারা কারা আছে দেখলাম, সামি, তারপরে হচ্ছে রিয়াজু, যে হচ্ছে ওদেরকে তোমরা হচ্ছে পিছনে ফেলে এগিয়ে যাবা, এই প্রত্যয় পড়াশোনা করো। ঠিক আছে? আচ্ছা, না মাহাদি, মাশাল্লাহ ভালো করছো তো। জেনারেল স্কলারশিপ পাও হচ্ছে কি খারাপ নাকি? আচ্ছা, রাফি উপজেলাতে ফার্স্ট, ও ভেরি গুড, মাশাআল্লাহ। হ্যাঁ, এই তো আশফিকা, হ্যাঁ তোমরা হচ্ছে চেষ্টা করবা তোমাদের পজিশন ধরে রাখার জন্য। আর যারা মন খারাপ করছো তারা চেষ্টা করবা যে যারা ভালো করছে আমরা যেন ওদের মতো হতে পারি। অ্যাটলিস্ট তুমি পরিশ্রমটা করো, বাকি রেজাল্ট আল্লাহ দিবেন। ঠিক আছে? আচ্ছা, না উমর, ইন্টারফেস পর্যায়ে কোষের কোনো বিভাজন হবে না, কোষ শুধু বিভাজনের প্রস্তুতি নিতে থাকবে। এক্স্যাক্টলি, ফার্স্ট সৎভাবে যদি হচ্ছে কেউ লেগে থাকে তাহলে স্বপ্ন জয় নিশ্চিত। এখন দেখো, প্রত্যেকটা ফেজে G1 S G2, প্রত্যেকটা ফেজে কত ভাগ সময় লাগে, খুবই ইম্পর্টেন্ট। রেড কালার করা আছে না, খুবই ইম্পর্টেন্ট। G1 এ কত ভাগ, 30 থেকে 40। এই যে এখানে আমি একবারে লিখে দিই, মনে রাখবো। G1 এ কত, 32 40%। এস এ হচ্ছে সবচেয়ে বেশি, 32 50%। আর G2 তে হচ্ছে কম, ইন্টারফেজের মধ্যে কম, 10 to 20%। আর এম ফেজে হচ্ছে 5 to 10% টাইম। তোমরা হচ্ছে 3 বার করে পড়বা, দেখবা যে একদম মনে থাকবে। G1 এ 30 to 40, এস এ 30 to 50, G2 তে 10 to 20%। ওকে? আচ্ছা, তো দেখো, ইন্টারফেস বা G1 ফেজে এইখানে কি হয়, ধরো তুমি হচ্ছে ইমিগ্রেশনের জন্য বাইরে যাবে, তাহলে তোমাকে কি করবে বলতো, এয়ারপোর্টে চেক করবে না, ইন্টারফেস দশায় চেক করবে যে একটা সেল আদৌ কি ডিভিশনে অংশগ্রহণ করতে পারবে কিনা। এখন যে সেলগুলা বিভাজনে অংশগ্রহণ করবে না ওদেরকে বলে G0। এখন এই নটটার মানে হচ্ছে G0, তার মানে এই কোষটা আর কোনো কোষ বিভাজনে অংশগ্রহণ করবে না। এরকম একটা কোষের নাম এই যে একটু আগে আমরা জানলাম, নিউরন, আরবিসি, ডব্লিউবিসি, এরা G1 ধাপে আটকে যাবে, অর্থাৎ ওরা G0 ফেজে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, রেপ্লিকেশনের সম্পর্ক কি তোর, শোনো, রেপ্লিকেশনের ফলে কি হবে, যা ডিএনএ ছিল সেটা ডাবল হয়ে যাবে। ফলে যখন অপত্য কোষ তৈরি হবে তখন প্রত্যেকটা কোষে সমান সমান ডিএনএ প্রবেশ করবে, এই জন্য রেপ্লিকেশন হয়। আচ্ছা ঠিক আছে রাফি, আমি আবার বলছি, যে কোষগুলো কোষ বিভাজনে অংশগ্রহণ করতে পারবে না, মানে তার প্রয়োজনীয় সরঞ্জামাদি নাই, যেমন নিউরনে সক্রিয় সেন্ট্রিওল নাই, আর আমরা জানি সেন্ট্রিওলের কাজ স্পিন্ডল যন্ত্র তৈরি করা, তাহলে নিউরন কি সেল ডিভিশনে অংশগ্রহণ করতে পারবে? কি মনে হচ্ছে?
তার মানে নিউরন কোষ বিভাজনে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে সে কোন ফেজে চলে যাবে? জি নট, অর্থাৎ সে আর সামনের দিকে যেতে পারবে না। তারপরে কোষটা বড় হবে এবং আকার বৃদ্ধি হবে। G1 এর পরের ফেজ এস না, এস ফর সিনথেসিস। প্রোটিন, ডিএনএ, আরএনএ সকল উপাদান তৈরি হয়। আবার বললো না, প্রোটিন, ডিএনএ, আরএনএ সব তৈরি হয়, সব তৈরি হয় এস ফেজে, বাট উপাদানগুলো তৈরি হয় G1 এ। আর সাইক্লিন কি করে? সিডিকে এর সাথে যুক্ত হয়ে প্রক্রিয়ার গতি ত্বরান্বিত করে। সিডিকে ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। আর এইখানে প্রোটিন P53 অংশগ্রহণ করে। এটাকে বলে গার্ডিয়ান অফ দ্য জিনোম। কেন হচ্ছে বলে গার্ডিয়ান বলে জানো? তোমরা হচ্ছে ক্যান্সারের নাম শুনছো না? ক্যান্সার অথবা টিউমার এই শব্দগুলোর সাথে সবাই পরিচিত আশা করি, তাই না? ত্বরান্বিত করে মানে দ্রুততর করে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো ক্যান্সার বা টিউমার কিভাবে হয় জানো? ক্যান্সার বা টিউমার হয়, আমরা তো কোষ বিভাজনের সংজ্ঞায় পড়েছি, একটা কোষ থেকে দুইটা কোষ অথবা একটা কোষ থেকে চারটা কোষ। টিউমার বা ক্যান্সারের ক্ষেত্রে এই রুল ফলো করে না। দেখা যায় একটা কোষ থেকে 100টা কোষ তৈরি হয়েছে বা একটা কোষ থেকে 20টা কোষ তৈরি হয়েছে। যখন এইরকম অস্বাভাবিক বৃদ্ধি হয় তখন কোষগুলো হচ্ছে বলের মতো তৈরি হয়। এবং তোমরা হচ্ছে গুগলে টিউমারের ছবি দেখো, দেখবা একটা হচ্ছে গোল বলের মতো দেখা যাচ্ছে, তাই না? পরবর্তীতে এই টিউমারটাই ক্যান্সার তৈরি করে এবং দেহের সব জায়গায় ছড়িয়ে যায়। তো কি হয়, তোমরা হচ্ছে মিউটেশন পড়েছো না, যে ডিএনএ এর যদি কোনো চেঞ্জ হয়ে যায়, তো সিডিকে এর ফুল ফর্ম সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। তো যখন একটা কোষের ডিএনএ তে কোনো চেঞ্জ হয়, তখন এই P53 কি করে জানো? সে পুলিশের মতো কাজ করে। বলে, এই তুই আগে হচ্ছে তোর যেখানে নষ্ট হয়েছে ডিএনএ সেটা ঠিক করে নিয়ে আসো, না হইলে তোমাকে আমি কোষ বিভাজনে যেতে দিব না। এখন টিউমার বা ক্যান্সার তৈরির জন্য যে ফ্যাক্টর গুলা দায়ী, এরা কি করে? এরা P53 কে আগে নিষ্ক্রিয় করে দেয়। তাহলে বলো তো, তাকে শাসন করার কেউ আছে? যদি P53 কে নিষ্ক্রিয় করে দেয় তখন কি শাসন করার কেউ আছে? তখন কিন্তু শাসন করার কেউ নাই। তখন সেই কোষটা কি করবে? মনের আনন্দে শুধু বিভাজিত হতে থাকবে, ফলে টিউমার অথবা ক্যান্সার তৈরি হবে। এই জন্য P53 কে বলে গার্ডিয়ান অফ দ্য জিনোম। বুঝতে পারছি সবাই? যদি বুঝে থাকে একটু চ্যাটে সি লিখি। আচ্ছা, পুলিশের মতো কাজ করে কে? এই যে P53, সে হচ্ছে গার্ড দেয়। আচ্ছা ঠিক আছে, অনেকে বলতেছে একটু রিক্যাপ দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, রিক্যাপ করতেছি, শোনো। নর্মালি কোষের যে হচ্ছে ডিএনএ, সেই ডিএনএটা নর্মালি ভালো থাকে, কিন্তু যদি কোনো কারণে নষ্ট হয়, যেমন ধরো এখানে আছে এ, তাহলে আরেকটা স্ট্যান্ডে কি থাকবে বলো তো? আমরা তো জানি এ টি জি সি, তাই না? কিন্তু ধরো কোনো কারণে সির জায়গায় এখানে জি টি আসলো, তাহলে এটা কি একটা ভুল না? এই ভুলটাকে বলে মিউটেশন। যদি কোনো কারণে কোষে মিউটেশন হয়, তখন এই P53 সেই কোষটাকে আর বিভাজনে যেতে দিবে না। বলবে আগে তোমার ভুল কারেকশন করে আসো, তারপরে তুমি হচ্ছে মিয়া বিভাজনে যাবা। কিন্তু এই যে টিউমার বা ক্যান্সার তৈরির জন্য যে ভাইরাস দায়ী বা ধরো অতিবেগুনি রশ্মি দায়ী, এরা কি করে জানো? এরা হচ্ছে P53 কে আগে নিষ্ক্রিয় করে দেয়। তখন কি এই ভুলটা সহই কোষ বিভাজন হবে না? যখন এই ভুলটা সহকোষ বিভাজন হবে, তখন আর সে নর্মাল রুল মানবে না। মানে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, তখন সে দেখা যাবে একটা থেকে 20টা, 20টা থেকে 100টা, 100টা থেকে 2000টা, এরকম ভাবে কোষ বিভাজন করবে। ফলে একদম গোল বলের মতো টিউমার বা ক্যান্সার তৈরি হবে। এখন সবাই বুঝতে পারছি? এই জন্য P53 কে বলে গার্ডিয়ান অফ দ্য জিনোম, কারণ সে অস্বাভাবিক কোষ বিভাজন হতে দেয় না। ওকে, ভেরি গুড। তারপরে এস ফর সিনথেসিস। সিনথেসিস মানে আমরা জানি বাংলা কি? তৈরি হওয়া। তো এই ধাপে কি তৈরি হয়? এই ধাপে তৈরি হয় ডিএনএ। 30 থেকে 50 ভাগ সময় ব্যয় হয়, ডিএনএ তৈরি হয়। রেপ্লিকেশনের মাধ্যমে হিস্টোন প্রোটিনও তৈরি হয়। আর কতক্ষণ স্থায়ী হয়? 7 ঘন্টা স্থায়ী হয়। জি2। জি2 তে হচ্ছে আমরা একটা প্রোটিনের নাম পড়ছিলাম না, এমপিএফ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এমপিএফ কার মতো? অ্যাডমিট কার্ডের মতো। আচ্ছা, জিনোম কি? জিনোম হচ্ছে তোমার একটা কোষে যতগুলো জিন থাকবে, এই সবগুলা জিনের সমষ্টিকে বলে জিনোম।
তাহলে দেখো G2 তে সময় কত ভাগ ব্যয় হয়? 10 থেকে 20 ভাগ। আর এই G2 তে অ্যাডমিট কার্ডের মতো ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর লাগবে। অর্থাৎ যদি অ্যাডমিট কার্ড না থাকে কোর্স মানে এক্সাম হলে ঢুকতে পারবে না। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর না থাকলে সে কোষ বিভাজনে ঢুকতে পারবে না। আর এছাড়াও এই যে বিভাজনের জন্য শক্তি দরকার, এটিপি তৈরি হবে, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের বিভাজন সংঘটিত হবে, আর মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষণ হবে। কারণ আমরা জানি প্রাণীর দেহে বা প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে, রাইট? এই সেন্ট্রিওল কি করে? এই সেন্ট্রিওল হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি করে। কিন্তু উদ্ভিদ কোষে উন্নত যে উদ্ভিদ কোষ আছে সেই ক্ষেত্রে সেন্ট্রিওল থাকে না, ওদের ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্র তৈরি করে মাইক্রোটিউবিউল। এই জন্য মাইক্রোটিউবিউল তৈরি হয় কোথায়? G2 পর্যায়ে। এরা হচ্ছে তোমার স্পিন্ডল যন্ত্র তৈরি করে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে স্পিন্ডল যন্ত্র কোন ফেজে তৈরি হয়? G2। স্পিন্ডল যন্ত্রের কাজ কি? কোষ বিভাজনের সময় এই যে স্পিন্ডল যন্ত্রগুলোর গায়ে সেন্ট্রিওল, ক্রোমোজোমের যে সেন্ট্রিওল গুলা থাকে এই সেন্ট্রিওল গুলা অ্যাটাচড থাকতে পারে, এই যেরকম অ্যাটাচড থাকে স্পিন্ডল যন্ত্রের গায়ে। বুঝতে পারছি? আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্টারফেজের গুরুত্ব। এটা কিন্তু সিকিউতে আসে, ইন্টারফেজের 3টা ধাপ এবং ইন্টারফেজের গুরুত্ব। অর্থাৎ ইন্টারফেজে দেখলাম আমরা কোষ বিভাজনের প্রয়োজনীয় সব উপাদানগুলা তৈরি হয়। আচ্ছা, এমপিএফটা আরেকবার একটু বলবো। এমপিএফ হচ্ছে তোমার সাইক্লিন আর সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এই দুইটাকেই একসাথে বলা হয় ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বা এমপিএফ। হ্যাঁ, রেপ্লিকেশন যদি না হয় তাহলে মাইটোসিস সেল ডিভিশন অফ হয়ে যাবে। কারণ তোমার যদি রেপ্লিকেশন না হয় তুমি তো দুইটা কোষে সমান পরিমাণ ডিএনএ দিতে পারবে না, এই জন্য বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, তো দেখো কোষ বিভাজনের যতগুলো প্রয়োজনীয় উপাদান আছে সব উপাদানগুলা তৈরি হয় ইন্টারফেজ দশায়। এবং আমরা তো জানি যে কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তা ইন্টারফেজের প্রথম দিকেই ঠিক হয়ে যায়। কোন ফেজে? G1 ধাপে। যদি G1 ধাপে সি, ডিকে, তারপরে সাইক্লিন, তারপরে হচ্ছে রেপ্লিকেশনের উপাদানগুলো ঠিকঠাক তৈরি হয়, তখন সেই কোষটা যাবে এস দশায়। কি তৈরি করবে? প্রোটিন, ডিএনএ, আরএনএ, এগুলা সব তৈরি হবে। তারপরে ডিএনএ রেপ্লিকেটেড হয়ে যাবে। স্পিন্ডল যন্ত্র তৈরির জন্য উদ্ভিদ কোষে মাইক্রোটিউবিউলস গুলাও তৈরি হবে, কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি তৈরি হবে। আর ইন্টারফেস না থাকলে কিন্তু বিভাজনও হবে না। ইন্টারফেস দশায় আরেকটা কাজ হয়, প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল বিভাজিত হয় ইন্টারফেস দশায়। কিন্তু যদি ইন্টারফেজই না হয় তাহলে এই একটা প্রক্রিয়াও হবে না। এবং যদি এই একটা প্রক্রিয়াও না হয় তখন কি হবে না? আলটিমেটলি তোমার কোষ বিভাজন হবে না। ওকে, ঠিক আপু, আছে। পোল আপু শুনতে কোশ্চেন পাচ্ছেন? তোমরা। আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনি ভুলে যাওয়ার আগে আমি একটা পোল দিচ্ছি 1 মিনিটের জন্য, আচ্ছা হ্যাঁ? ঠিক আছে ভাইয়া। 1 মিনিট সময় সবাই শুধু চুপচাপ ভোট দিয়ে যাও, ঠিক আছে? দেখো 2টা 30 দেওয়া আছে, 3টা দেওয়া আছে, তোমরা কয়টাই চাও, মানে রমজান মাসের টাইমটা। মানে এটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করে টাইমটা ফিক্স করে দিব, ঠিক আছে? তোমরা হচ্ছে জাস্ট কিছু লিখতে হবে না, চ্যাট বক্সে কিছু লিখতে হবে না, কাউসার অলরেডি লিখে ফেলেছো, দরকার নেই চ্যাট বক্সে লেখার, ভোট দিয়ে দাও, এটুকুতেই হবে। সবাই পার্টিসিপেট করো। আবার চ্যাট বক্সে লিখতেছি, চ্যাট বক্সে লেখার দরকার নেই। ওকে, ডান, আমি রেজাল্ট পেয়ে গেছি। এখন হচ্ছে আপু হচ্ছে তোমাদের বাকি পোলগুলো শেয়ার করবেন, ঠিক আছে? ওকে আপু, আপনি তাহলে এটা করতে পারেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন বলো উপরের চিত্রে কোন দশায় ডিএনএ অণুর রেপ্লিকেশন হবে? সবাই ঝটপট অ্যান্সার করে ফেলো।
কোন দশায়, বি, সি, ডি নাকি এ? ওকে দিয়া, এই তোমরা হচ্ছে চ্যাটে লিখো না, তোমরা হচ্ছে পোলে অ্যান্সার করো। হ্যাঁ মাশফিক, তুমি কারেক্ট অ্যান্সার করছো। সিডিকেটা কি কাজ করে? সিডিকে সাইক্লিনের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে ফসফোরাইলেশনের মাধ্যমে, ওই যে আমরা দেখলাম না স্পিন্ডল যন্ত্রের সাথে সেন্ট্রোমিয়ার গুলা যুক্ত হয়, ওই প্রক্রিয়াটাতে সাহায্য করে। আচ্ছা ঠিক আছে, তাহলে পোলটা এন্ড করে দিচ্ছি। তোমরা হচ্ছে 61% স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার করেছো। দেখো, প্রথমটা তো আমরা জানি, বিটা কি, বিটা হচ্ছে G1 আর সিটা হচ্ছে এস। তাহলে ডিএনএ রেপ্লিকেশন কোন ধাপে হবে, মানে ডিএনএ তৈরি হবে এস না? তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সি। ওকে, নেক্সট হচ্ছে দেখি, কোষ চক্রের G1 দশায় ব্যয়িত সময়। তোমরা সবাই মনে মনে অ্যান্সার সাজিয়ে ফেলো, এই তো লঞ্চ করে দিয়েছি, ঝটপট অ্যান্সার করে ফেলো। G1 এ কত ভাগ সময় লাগে? এই যে সবাই হচ্ছে গুলাই ফেলছে, অলরেডি গুলাই ফেলছে। এই আবার হচ্ছে তোমরা এখানে লিখতেছো। হ্যাঁ মাসফিক, কারেক্ট অ্যান্সার আমি বলে দিব, হ্যাঁ তোমারটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে পোলটা হচ্ছে এন্ড করে দিচ্ছি। তোমরা এবার হচ্ছে ভালো করেছো, মাশাআল্লাহ 85% স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার করেছো। G1 এ কি বলেছিলাম? প্রথমে কম 30 থেকে 40। এখন বলো দেখি, সবচেয়ে বেশি সময় কোন, মানে কোন দশায় সবচেয়ে বেশি সময় ব্যয় হয়? 90 থেকে 95 ভাগ, এটা হচ্ছে টোটাল ইন্টারফেস। টোটাল ইন্টারফেস তার মানে G1 G2 এস তিনটা মিলে। আর 30 থেকে 50 হচ্ছে এস, 10 থেকে 20 ভাগ হচ্ছে G2। তাহলে G1 এর জন্য কোনটা? 30 থেকে 40 ভাগ। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে। আজকে যারা যারা হচ্ছে আগের ক্লাসের হোমওয়ার্ক করো নাই, তাদের জন্য দুইটা হোমওয়ার্ক, এটা সহ তোমরা কিন্তু নিজ দায়িত্বে করে নিবা। এখন এটা যদি ভাবো যে হচ্ছে আপু তো দেখতেছে না, বা উদ্ভাসের ভাইয়ারাও তো হোমওয়ার্ক নিচ্ছে না, তাহলে হচ্ছে আমি করব কেন? আলটিমেটলি না করলে তোমারই লসে, যে যারা করবে তারা বোর্ডে ফার্স্ট হয়ে যাবে, বুঝছো? ফার্স্ট না হলেও প্রথম 10-এর মধ্যে থাকবে, বা ট্যালেন্ট পুলে স্কলারশিপ পাবে। তো যে যদি আমরা সবাই পেতে চাই, তাহলে সবাই হচ্ছে হোমওয়ার্ক ঠিকঠাক মতো করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই, এরপরে হয়তো বা আবার তোমাদের সাথে দেখা হবে। যারা পরীক্ষা দাওনি তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে ফেলো। আর আসসালামু আলাইকুম। ও তাহলে আমি শেষ করে দিই, হ্যাঁ? জি ভাইয়া, তাহলে আমরা শেষ করতে পারি। ঠিক আছে আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি চাইলে লিভ নিতে পারেন। ওকে ভাইরা, আমাদের ক্লাসটা এই পর্যন্ত ছিল, আশা করছি সবগুলো টপিকসে বুঝতে পেরেছো। আর যারা হচ্ছে এক্সাম এখনো দাওনি, তোমরা হচ্ছে এক্সামটা দিয়ে দিবা, ঠিক আছে? রাহি বলতেছে আমাদের আচ্ছা টাইম হচ্ছে তোমাদের বলে অ্যান্সার পাইলাম না। অ্যান্সার হচ্ছে মানে অ্যান্সার আমার কাছে আছে, অ্যান্সার সেটা হচ্ছে 2:30 মানে বেশি ভোট পড়ছে। তো দেখি আমরা হচ্ছে কোন করতে পারি, আগামীকাল তোমাদেরকে জানিয়ে দেবো। আগামী ক্লাসে তোমাদেরকে সঠিক টাইমটা জানিয়ে দেবো, ঠিক আছে? ওকে। হ্যাঁ, রোজার টাইমের কথাই তো বললাম, আগামীকাল তোমাদেরকে ফাইনাল ডিসিশন দিয়ে দেবো, ঠিক আছে? ওকে। না, সকালে হচ্ছে না, নূরজাহান যেটা কোশ্চেন করেছে 10টায় হচ্ছে না ভাইয়া, হ্যাঁ? আচ্ছা, একজন বলতেছে ওই টাইমে রোজায় ধরে। আরে ভাই, রোজায় ধরবে না, ঠিক আছে? ওই সময় তুমি যদি ক্লাসটা করো, দেখবে যে হচ্ছে রোজার যে টাইমটা তোমার সহজে পাস হয়ে যাবে, ঠিক আছে? তুমি ক্লাস করতে করতে দেখবে যে ইফতারের সময় হয়ে গেছে রাত 10টার পরে। আচ্ছা, তুমি 2টার দিকেই হচ্ছে টায়ার্ড থাকবে, রাত 10টার পর হচ্ছে কে ইয়ে থাকবে, সবাই নামাজ পড়ে এসে তোমাকে কে পড়াবে, হ্যাঁ?
আচ্ছা, রিয়াজুল বলতেছে কলেজ খোলা। হ্যাঁ, অনেকেরই হচ্ছে রমজান মাসে কলেজ খোলা থাকবে, তো সেই জন্যই হচ্ছে সকালে দেওয়া হচ্ছে না আর কি। ঠিক আছে, দেখা যাচ্ছে আমি সকালে বেচটা দিলাম, তো অনেকেরই কলেজ খোলা আছে। আচ্ছা হ্যাঁ, অনেকের বন্ধ থাকতে পারে, আবার অনেকেরই খোলা আছে। আমরা কথা বলেছি অনেক ইয়েতে। এটাই তো বললাম ইফতেক। আচ্ছা, কতক্ষণ হবে? টাইম ডিউরেশন সেমই থাকবে, 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, ডিউরেশন সেমই থাকবে। আচ্ছা, নাফিজা বলতেছে যে ভাই হোমওয়ার্কটা আরেকবার দেখান, ক্লাসের পরেই তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, তখন তুমি দেখে নিও। হ্যাঁ, তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ফাইরুজ বলতেছে 3টায় কোচিং আছে ভাই। এটা কি তাইলে ভাইয়া? এটাও তো সেম পড়াই, তুমি একটা কম্প্রোমাইজ করতেই হবে। আচ্ছা, সুমাইয়া বলতেছে ভাইয়া হচ্ছে কলেজ 3টা 15 পর্যন্ত হবে, তো আসলে কিছু করার নাই। 3টার পরে নিয়ে যাওয়া তো আর কোনোভাবে পসিবল না। দেখা যাচ্ছে যে তোমার ইফতারের সময় হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, মুনতাসির বলতেছে ভাই চ্যাপ্টার ওয়াইজ এক্সামের দিন ক্লাস বন্ধ রাখা যায় কিনা। না ভাইয়া, একটা লেকচার দেওয়া হয়েছে তোমাদের, না হয় শেষ হবে না ভাইয়া। হ্যাঁ, সবগুলা সাবজেক্টের যেভাবে এক্সাম আছে, মনে করো যতটা এক্সাম আছে, টোটাল 37টার উপরে এক্সাম আছে তোমাদের, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি নিয়ে। সেই ক্ষেত্রে সব দিন যদি বন্ধ রাখা হয়, তুমি ভাবো তোমার হচ্ছে দিন থেকে 2 মাস সময় চলে যাবে। মানে 2 মাস তখন তুমি পিছিয়ে পড়বা, সেই ক্ষেত্রে আসলে পসিবল হয় না, এই জন্য একটা করে রাখা হয়েছে। হ্যাঁ, আজকের বায়োলজি এক্সামটা আগামীকাল হবে। এখন আমাদের বেচ কয়টায় আছে তুমি জানো না? এখন তো তোমাদের বেচ হচ্ছে 6:30টায়। হুম, তারিখ ভাইয়া ক্লাস নিবেন, একটু ব্যস্ত আছেন ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, একজন বলতেছে ভাই আজ যে চ্যাপ্টারের এক্সাম, কি করবো ভাইয়া? তুমি হচ্ছে বই না পেলে একটু ব্রাঞ্চে কন্ট্যাক্ট করে নাও, যে হচ্ছে ব্রাঞ্চ থেকে বলো যে ভাই আমাদের বই তাড়াতাড়ি লাগবে, তখন হচ্ছে ভাইয়া তোমাদেরকে একটু ইয়ে করো। ঠিক আছে। আচ্ছা, বাংলা ইংলিশ সম্পর্কে এখনো ডিসিশন আসে নাই যে কবে নাগাদ হবে। হ্যাঁ, খুব রিসেন্টলি পেয়ে যাবা। এটা নিয়ে ইয়ে চলতেছে, আলোচনা চলতেছে। তো খুব রিসেন্টলি হচ্ছে তুমি টাইমটা পেয়ে যাবা। আমরা হচ্ছে যেদিনই দেখবো যে টাইম ফিক্স করবো, তোমাদেরকে জানিয়ে দেবো নিজে থেকে। আচ্ছা, একটা বই হারাই গেছে, ওইটা কি আর দিবে না? তুমি ব্রাঞ্চে কন্ট্যাক্ট করে দেখতে পারো। মনে হয় না দিবে। আচ্ছা, মিরাজ বলতেছে মাঝে মাঝে গ্যাপ দিলে ভালো হইতো। মানে ক্লাসের মাঝে গ্যাপ নাকি হচ্ছে মানে ফুল সপ্তাহে? তোমার তো শুক্র শনি 2 দিন গ্যাপ থাকে ভাইয়া। যত বই আছে মুনতাসির, তুমি বই সংক্রান্ত সকল তথ্য ব্রাঞ্চ থেকে নিবা, আর ব্রাঞ্চ থেকে তুমি কালেক্ট করবে। ঠিক আছে। না, একদিন পর পর গ্যাপ দেওয়া মানে সম্ভব না আর কি। তাইলে হচ্ছে সপ্তাহে হয়তো তোমার 3টা ক্লাস থাকবে। সেই ক্ষেত্রে তোমার ফার্স্ট ইয়ার মানে শেষ হইতে হইতে তুমি সেকেন্ড ইয়ারের অর্ধেক চলে যাবে, দেখবা যে তোমার কলেজে। আচ্ছা, 2 টাইমে ভাইয়া হবে না, আমাদের হচ্ছে শুধু এক টাইমই থাকবে রমজান মাসে। 2 টাইম বলতে একই টাইমে থাকবে 2টা বেচ, বাংলা ভার্সন ইংলিশ ভার্সন। আচ্ছা, কিউএনএ তে কোশ্চেন করলে লেট করে অ্যান্সার পাওয়া, আসলে কিউএনএ তো অনেকেই কোশ্চেন করে, তো সবার কোশ্চেন অ্যান্সার দিতে তো একটু সময় লাগে। তুমি তুমি তো একাই কোশ্চেন করো না, তো অনেক স্টুডেন্ট থাকে, তো সবার গুলো একটু অ্যান্সার দিয়ে তোমারটা অ্যান্সার দিতে হয়তো একটু সময় তো লাগবে। এটুকু একটু মেনে নিতে হবে। ঠিক আছে। চ্যাপ্টার ওয়াইজ এক্সাম গুলো রবিবার নিলে ভালো হতো ভাই। চ্যাপ্টার ওয়াইজ এক্সামের নির্দিষ্ট কোনো মানে বার নাই। হ্যাঁ, যখনই এক্সাম শেষ হবে তখনই হচ্ছে, মানে সরি, চ্যাপ্টার শেষ হবে তখনই হচ্ছে তোমার একটা করে এক্সাম হবে। ঠিক আছে, এটা জন্য নির্দিষ্ট কোনো বার ইয়ে করা নাই, ফিক্সড করা নেই। আচ্ছা, টোরেস ক্লাস কেন মানে শর্ট হয় মুন্না বলতেছে? তুমি জানো না আজকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এক্সাম? চ্যাপ্টার ওয়াইজ এক্সাম থাকলে হচ্ছে একটা লেকচার উপরে ক্লাস হয়, আর আদার্স দিন গুলোতে তো তোমাদের 2টা লেকচার হয়, 1 ঘন্টা 15 মিনিট করে। ঠিক আছে। আচ্ছা, পিডিএফ ছাড়তে লেট হয়ে গেল অনেক সময়, হচ্ছে আমাদের যে টিচার ভাইরা আছে হয়তো বা একটু পরে দেন। ঠিক আছে, সেই জন্য লেটটা হয়। তো আমরা চেষ্টা করি খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা তাহলে আজকে এখানে শেষ করছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার কথা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর যারা এখন এক্সামটা দাওনি, তোমরা হচ্ছে এক্সামটা দিয়ে দিও। ঠিক আছে। ওকে ভাইরা, আল্লাহ হাফেজ।